হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গুরুকুল। আমার নাম রাতুল চক্রবর্তী। চলে এসেছি আবার তোমাদের জন্য একটা নতুন টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে, কিভাবে ইংলিশটাকে আরো সহজ বাংলায় আমরা শিখতে পারি। দেখতে থাকো আমার এই চ্যানেল। আই উইল বি রাইট ব্যাক। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ভার্ব। ভার্ব একটা এমন চ্যাপ্টার যেটার উপর ডিপেন্ড করে 90% ইংলিশ শেখা যায়। আবার এই ভার্ব চ্যাপ্টারটাই লোকে এত ভয় পায়, এতটাই ভুল করে, ছোট্ট ছোট্ট সিলি মিস্টেক হয়। তার কারণ এই চ্যাপ্টারটা কিন্তু খুব একটা কমপ্লেক্স চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা কখনোই একটা ক্লাসে শেষ করা যাবে না। এই চ্যাপ্টারটার জন্য কম করে 7 থেকে 8টা ক্লাসের দরকার। আমি চেষ্টা করব যতটা সহজভাবে, যতটা ছোট লেন্থে তোমাদেরকে ভার্বের চ্যাপ্টারটা বোঝানো যায়। বেসিক যেটুকু ভার্ব তোমাদের জানা দরকার পরীক্ষায় পাস করার জন্য, যেটুকু ভার্ব তোমাদের দরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একটা ভালো রেজাল্ট করার জন্য, সেই ভার্বটা আজকের এই ভিডিও সেশনে তোমরা শিখে যাবে, গ্যারান্টিড। সবার প্রথম আমাদের যেটা জানতে হবে যে ভার্ব কথার অর্থটা কি। সবাই বলে যে কোনো প্রকার কাজ করা কি ভার্ব বলে। আমি বলবো যে ভার্বের 3টে অর্থ আছে। 1, কাজ করা বোঝায়। 2, যে কোনো প্রকার অবস্থা বোঝাতে পারে। আর 3 নম্বর, যে কোনো রকমের অধিকার বোঝায়। এই 3টে জিনিস যে বোঝায় তাকেই আমরা ভার্ব বলি। যে কোনো রকম কাজ করা হতে পারে, অবস্থা হতে পারে, অধিকার হতে পারে। আমি 3টেরই এক্সাম্পল দিচ্ছি। যেমন কাজ করার এক্সাম্পল আমি লিখতে পারি হি গোজ টু স্কুল, এটা আমি লিখতে পারি। অবস্থাতে আমি কি লিখতে পারি যে হি ইজ ইল। আর অধিকারে কি লিখতে পারি যে হি হ্যাজ আ ব্লু পেন। তাহলে প্রথম বাক্যটাতে আমি দেখাচ্ছি যে একটা কাজ হচ্ছে, সে স্কুলে যায় বা সে স্কুলে যাচ্ছে, এটা একটা কাজ হচ্ছে। পরেরটাতে হি ইজ ইল, সে অসুস্থ, তার অবস্থা বোঝানো হচ্ছে। থার্ড পার্টটাতে হচ্ছে হি হ্যাজ এ ব্লু পেন, তার কি আছে, তার একটা নীল রঙের পেন আছে, যেটা তার অধিকার বোঝাচ্ছে, পজেশন বোঝাচ্ছে। তাহলে ভার্ব কি করে, শুধুমাত্র কাজ বোঝায় না, ভার্ব কাজ করাও বোঝায়, ভার্ব অবস্থা বোঝায়, ভার্ব অধিকারও বোঝায়। এটা গেল বেসিক ভার্ব। একটু আগে যেটা বললাম যে ভার্বের চ্যাপ্টারটা আসলে অনেক একটা কমপ্লেক্স চ্যাপ্টার, অনেক একটা লেন্থি চ্যাপ্টার। এটা কখনোই ছোটভাবে শেষ করা সম্ভব না। আমরা তাই কি ফোকাস করব, আমরা ফোকাস করব সেইটুকু শিক্ষা যেটুকু দিয়ে আমাদের পরীক্ষায় কাজে লাগবে, যেটুকু দিয়ে আমাদের সিলেবাস কমপ্লিট হবে। একগাদে ইনফরমেশন নিয়ে আমরা নিজেদেরকে কনফিউজ করব না। তাই ছোট করে শেখা হচ্ছে আমার আসল শেখা, কারণ যেখান দিয়ে আমি আমার কাজটাকে চালাতে পারবো। তাহলে ভার্বকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে যেগুলো আমাদের সিলেবাসে আমাদেরকে শেখানো হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে ফাংশন হিসেবে ভার্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা যেটাকে আমরা বলি মেইন ভার্ব, আর সেকেন্ড যেটাকে আমরা বলি হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্বকে আমরা আবার বলে থাকি অক্সিলারি ভার্ব। আর এই মেইন ভার্বকে আমরা কি বলি, প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এবার এই যে অক্সিলারি ভার্ব রয়েছে, এই অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, একেও আবার আমরা কি বলি, এই যে টোটাল অক্সিলারি ভার্বটাকে, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটাকে আমরা বলি মোডাল অক্সিলারি। আজকে আমরা এই পার্টগুলোতে এত ডিটেইলসে যাব না। আজকে আমরা কি করব, আজকে আমরা ওপরে বলবো, ওপরে শিখবো। তার কারণ আমাদের কাছে সময় খুব কম, আমরা কম সময়ে বেশিটা শিখতে চাই। সব যদি ডিটেইলস হয়, সেই ডিটেইলসের ভিডিও আমি একটা করব। আপাতত এখন আমি কি করছি, একটা ওভারভিউ দিচ্ছি, যাতে এই ভিডিওটা দেখে তোমরা ভার্ব সম্পর্কে একটু আইডিয়া করে নিতে পারো। তাহলে কি হলো, ভার্বকে আমরা ফাংশন রূপে দুটো ভাগে ভাগ করতে পারলাম। একটা বললাম মেইন ভার্ব, যাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করা যায়, প্রাইমারি ভার্ব আর মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি, ঠিক আছে। এদের এক্সাম্পল কি হতে পারে, যে কোনো প্রকার ডু ভার্বকে আমি, ডু ভার্ব যেটা কাজ করছে তাকে আমি মেইন ভার্ব বলতে পারি। আর হেল্পিং ভার্ব কোনগুলো, অনেকেই বলে যে বি ভার্ব নাকি হেল্পিং ভার্ব, হ্যাভ, হ্যাজ, ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এরা নাকি সবাই হেল্পিং ভার্ব বা বি ভার্ব। হ্যাঁ, এরা হেল্পিং ভার্ব, এরা বি ভার্ব সব, কিন্তু কিছু ব্যতিক্রমও আছে। কেমন ব্যতিক্রম আছে, কিছু জায়গায় এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যাদেরকে আমরা বলি, তারাই আসলে বাক্যের মেইন ভার্ব। কিভাবে বোঝাবো তারাই বাক্যের মেইন ভার্ব? যেমন আমি একটা ফার্স্টে মেইন ভার্বের একটা এক্সাম্পল যদি দিই, মেইন ভার্বের এক্সাম্পলে আমি কি বলতে পারি, মেইন ভার্বের এক্সাম্পলে আমি এরকম একটা দিতে পারি যে হি ইজ গোয়িং দেয়ার। ঠিক আছে, এটা একটা মেইন ভার্বের एग्जांपल। এখানে একটা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব রয়েছে যাকে আমরা হেল্পিং ভার্ব বলবো।
মেন ভার্বও রয়েছে, ঠিক আছে। কিন্তু আমি এবার ব্যতিক্রমটা দেবো যেখানে বি ভার্ব আসলে মেন ভার্ব রূপে কাজ করবে। কিরকম হতে পারে না, হি ইজ ইল। আচ্ছা, এই বাক্যটাতে ইজ ছাড়া কি আর কোনো ভার্ব আছে? আর কোনো ভার্ব নেই। তার মানে ইজটা এখানে অ্যাকচুয়ালি একটা বি ভার্ব আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা কাজ করছে একটা মেন ভার্বের। কেন না, বাক্যে ওই একটাই ভার্ব, আর কোনো ভার্ব নেই। তাহলে বাক্যে যখন অন্য কোনো ভার্ব নেই তখন ওই প্রধান ভার্ব। অনেকটা ব্যাপারটাকে যদি আমি একটুখানি স্কুল দিয়ে বোঝাই তাহলে কিরকম হতে পারে, প্রিন্সিপাল। ধরে নাও প্রিন্সিপাল বলতে পারি হেডমাস্টার। হেডমাস্টার যতক্ষণ স্কুলে আছেন ততক্ষণ উনি স্কুলটাকে চালাচ্ছেন। যখন হেডমাস্টার নেই তখন আমি অ্যাসিস্ট্যান্ট হেড স্যারকে দিয়ে স্কুলটাকে চালাতে পারবো। অবশ্যই একটা স্কুলে হেডমাস্টার আর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দুজনেই থাকতে পারবে, সেটা নিশ্চয়ই জানো। তাই বাক্যে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব দুটোই বসতে পারে, কিন্তু যখন শুধু একটা অক্সিলারি ভার্ব থাকবে তখন সেই প্রধান হবে। তার মানেটা কি, যে স্কুলে হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার দুজনেই একসাথে থাকতে পারবে, একসাথে চালাতে পারবে। সেক্ষেত্রেও কিন্তু হেডমাস্টার যিনি তিনিই প্রধান হবে। কিন্তু যেদিন হেডমাস্টার আসবেন না স্কুলে, সেদিন শুধু অ্যাসিস্ট্যান্ট হেড স্যার থাকবেন আর উনি প্রধান হবে। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ভার্বকে অবজেক্টের বেসেও দুটো ভাগে ভাগ করা যায়। আগেরটা যেমন ফাংশনের বেসিসে ছিল, এবার আমরা দেখবো যে অবজেক্টের বেসিসে কি ভাগ হয়। তাহলে ভার্বকে অবজেক্টের বেসিসে দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলি ট্রানজিটিভ বা সকর্মক, যাকে আমরা বাংলায় বলি, আর আরেকটা হচ্ছে ইনট্রানজিটিভ বা অকর্মক। এই সকর্মক আর অকর্মকটা কি, এই দুটোরই এটার হচ্ছে কর্ম থাকবে আর এটার ক্ষেত্রে কর্ম বা অবজেক্ট থাকবে না। যার ক্ষেত্রে কর্ম থাকবে সেই হচ্ছে ট্রানজিটিভ, যার ক্ষেত্রে থাকবে না সেই হচ্ছে ইনট্রানজিটিভ। আমি দুটো সিম্পল এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আশা করছি এই দুটো এক্সাম্পল তোমাদের এই পুরো পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। কি এক্সাম্পল হতে পারে? এক্সাম্পল আমি এরকম দিচ্ছি যে সকর্মকের ক্ষেত্রে আমি এরকম লিখতে পারি, বা আমি সকর্মক অকর্মক বলবো না, আগে তোমরা দেখো যে the driver stopped the car। এটা একটা বাক্য হতে পারে। আর বাক্যটা এরকমও হতে পারে যে the driver stopped suddenly। এবার সবসময় মাথায় রাখবে যে অবজেক্ট আইদার নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে, তার বাইরে কিন্তু অন্য কেউ অবজেক্ট হতে পারবে না। অবজেক্ট হতে গেলে তার ক্রাইটেরিয়া কি, অবজেক্ট কারা হতে পারে, আইদার নাউন অথবা প্রোনাউন। তাহলে এরা হয়ে যেতে পারবে অবজেক্ট। তাহলে এখানে দেখো দ্য ড্রাইভার স্টপ দ্য কার, এখানে একটা নাউন পেয়ে গেছি, কারণ যে কোনো ওয়ার্ডের আগে যদি দা বসিয়ে দিই বা যে কোনো আর্টিকেল বসিয়ে দিই তাহলে সে নিজে একটা নাউন হয়ে যায়। তাহলে দ্য ড্রাইভার স্টপ দ্য কার, এখানে আমরা একটা অ্যানসার পাচ্ছি, এখানে একটা অবজেক্ট রয়েছে যেটা আমরা পাচ্ছি। এই অবজেক্টটা পাওয়ার জন্য এটা হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। আর এইটাতে দেখো বলছে যে ড্রাইভার স্টপ সাডেনলি, কি থামাচ্ছে, আমরা তো কিছু পাচ্ছি না, এখানে কোনো অবজেক্ট নেই। আর এটা কি, এটা তো একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব যে স্টপড এর দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, না হঠাৎ করে থামিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাকে আমরা বলতে পারবো ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হলো, আমরা একটা অবজেক্ট পাচ্ছি, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা অবজেক্ট পাচ্ছি না। এছাড়াও আবার ট্রানজিটিভ ভার্বকে আমরা আবার আলাদা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি মোনোট্রানজিটিভ, একটাকে বলি ডাইট্রানজিটিভ। মোনোট্রানজিটিভে একটা অবজেক্ট থাকবে, ডাইট্রানজিটিভে দুটো অবজেক্ট। যেমন বলতে পারি যে হি বাইজ আ পেন, সে একটা পেন কিনেছে। হি বাইজ আ পেন মানে এখানে একটাই অবজেক্টের কথা বলা হচ্ছে, এ পেন। কিন্তু আমি যদি এই বাক্যটাকে এরকম ভাবে বলি যে হি বাইজ মি আ পেন, তাহলে আমাকে একটা পেন দিয়েছে, তাহলে আমাকে একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট। প্রথম বাক্যটা দেখিয়েছিল হি বাইজ এ পেন, একটাই অবজেক্ট ছিল, সেটা ছিল মোনোট্রানজিটিভ। আর যেই মুহূর্তে বলা হলো হি বাইজ মি আ পেন, আমাকে একটা পেন দিয়েছে, সেখানে দুটো অবজেক্ট চলে এলো, সেটা হয়ে গেল ডাইট্রানজিটিভ। আশা করবো এই যে পুরো পার্টটা তোমাদেরকে অবজেক্টের বেসিসে ভাগটা শেখালাম সেটা মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এরপরে নেক্সট কোনো একটা ভিডিওতে এটাকে আমি আরো ডিটেইলসে বোঝাবো, এখন খালি বোঝার মতন করে শিখে দাও। এবার আমরা ভার্বের যে নেক্সট পার্টটাকে নিয়ে কথা বলবো সেটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, আর এটা ডিপেন্ড করে কিসের উপর সেটাও বলে দিচ্ছি। এই দুটো ভাগের নাম হচ্ছে, একটার নাম ফাইনাইট আর একটার নাম হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব ডিপেন্ড করে কিসের উপরে, না যখন ভার্বটা কর্তা এবং মানে যে টেন্স হচ্ছে সেই টেন্সের উপর ডিপেন্ড করে নিজের রূপটা পাল্টায়। মানে যে ভার্বটা রয়েছে সে যদি সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, আর টেন্সের উপর ডিপেন্ড করে যদি চেঞ্জ হয়, এই দুটো ঘটনার উপরে ডিপেন্ড করে সে যদি পাল্টায় তাহলে সে হয়ে যাবে ফাইনাইট, আর যে পাল্টায় না সে হয়ে যাবে নন ফাইনাইট। নন ফাইনাইটের মধ্যে আবার তিনটে ভাগ আছে যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিলেবাসে থাকে।
একটাকে আমরা বলি জেরান্ড, 2 নাম্বারটাকে আমরা বলি পার্টিসিপল, আর 3 নাম্বারটাকে আমরা বলি ইনফিনিটিভ। এটা সম্পূর্ণ একটা আলাদা চ্যাপ্টার হবে, আলাদা একটা ভিডিও হবে, তাই এগুলোকে নিয়ে এখন আমি ডিটেইলসে বলবো না, খালি একটা ওভারভিউ দেব, খালি যাতে তোমাদের একটুখানি বুঝে নিতে সুবিধা হয়। আমি এটা ডিটেইলসে যাব না, কারণ এটা একটা আলাদা চ্যাপ্টার। ফাইনাইট ভার্বটা তাহলে আমি কি বললাম না, যে ভার্ব সাবজেক্ট আর টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় সে হয়ে গেল ফাইনাইট ভার্ব, আর যে চেঞ্জ হচ্ছে না সে হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। এক্সাম্পল দাও কিরকম না, আমি এরকম বলতে পারি যে আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, he went to school, he has gone to school। তাহলে এখানে আমি 5টা সেন্টেন্স লিখলাম, 5টা সেন্টেন্সে যে ভার্বটা রয়েছে তার 5টা রূপ আমি দেখতে পাচ্ছি। তার মানে এই ভার্বটা কি হচ্ছে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে এবং সাবজেক্ট ছাড়াও টেন্সের উপর ডিপেন্ড করে তার রূপটাকে পাল্টাচ্ছে। তার মানে সে একটা পার্টিকুলার রূপ ধরে নেয়, সে যখনই তার রূপটাকে পাল্টাচ্ছে তখনই এই টোটাল ভার্বটাকে আমি বলে দেবো হচ্ছে, এই টোটাল যে ভার্বটা, এই ভার্বটাকে আমি তখন বলে দিচ্ছি হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এর রূপ পাল্টাচ্ছে। আর নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আমি কিরকম বলতে পারি, যে এরকম লিখতে পারি যে হি লাভস টু কুক, সে রান্না করতে ভালোবাসে, বা এরকম লিখলাম আই লাভ টু কুক। এখানে দেখা হচ্ছে যে লাভ কিন্তু চেঞ্জ হচ্ছে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল তখন ভার্বের সাথে এস বাই এস যোগ হলো, যখন ফার্স্ট পারসন এলো তখন কিন্তু আর যোগ হলো না। তার মানে এখানেও যে ভার্বটা রয়েছে সে কিন্তু ফাইনাইট ভার্ব, কিন্তু আরো আরেকটা তো ভার্ব রয়েছে, সেই পার্টটার দিকে নজর দাও। এই যে টু কুক, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলো তখনও ওর কোনো চেঞ্জ হলো না, যখন ফার্স্ট পারসন থাকলো তখনও ওর কোনো চেঞ্জ হলো না। কেন না, এই ইনফিনিটিভটা এখানে বসেছে, এবং ইনফিনিটিভের পরে যে ভার্বটা বসে তাকে আমরা বলি ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভের পরে যে ভার্বটা বসে তাকে আমরা বলি ইনফিনিটিভ ভার্ব। এখানে ইনফিনিটিভের পরে বসেছে এবং এর কোনো রূপ চেঞ্জ হয়নি। ঠিক তেমনি জেরান্ডের ক্ষেত্রেও আমরা যদি জেরান্ডে কেউ বসাই তার কোনোদিনও রূপ চেঞ্জ হবে না। কেমন, আমি একটা এক্সাম্পল এরকম দিতে পারি যে he loves swimming, he loved swimming, they love swimming। এখানে অবশ্যই এই পার্টটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব, কারণ সে কর্তা এবং টেন্স অনুযায়ী পাল্টেছে। কর্তা, এখানে একটা আলাদা কর্তা আছে, সিঙ্গুলার নাম্বার আছে, এস এস যোগ হয়েছে, এখানে প্লুরাল আছে বলে কিছু যোগ হয়নি, প্লুরাল ফর্মটা বসেছে। আর এখানে যেহেতু পাস্ট টেন্স হয়েছে তাই ডি বা ইডি যোগ হয়েছে, তার মানে এ কর্তা এবং টেন্স অনুযায়ী পাল্টেছে। কিন্তু এই পার্টটাকে আমরা বলি হচ্ছে জেরান্ড। কি জিনিস সেটা পরে একবার ডিটেইলসে বোঝানো যাবে। জেরান্ড কিন্তু কোনো পার্টের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়নি, যখন কর্তা পাল্টেছে তখনও ও পাল্টায়নি, যখন টেন্স পাল্টেছে তখনও ও পাল্টায়নি। তাহলে এটা হচ্ছে ফাইনাইট আর নন ফাইনাইটের ভাব। আশা করছি এটাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন। এবার আমরা কি শিখবো, এবার আমরা শিখবো হচ্ছে যে ভার্বকে ফর্মস অনুযায়ী কটা ভাগে ভাগ করা যায়, মানে ভার্বের কটা ফর্ম আছে সেটা আমরা শিখবো। আমরা সবাই জানি যে ভার্বের 3টে ফর্ম, V1 V2 V3, কিন্তু আসলে V1 V2 V3 এই 3টে ফর্ম না, ভার্বের 5টা ফর্ম। ভার্বের আমরা কটা ফর্ম বার করছি তাহলে, 3 4 5, 5টা ফর্ম। একটার নাম দেবো V1, একটার নাম দেবো V2, একটা V3, একটা V4 আর একটা V5। এবার আমরা এখানে শিখবো যে এই আলাদা আলাদা পার্টগুলো আসলে কি। অনেকেই ভাবে শুধু V1 V2 V3 হচ্ছে ভার্বের পার্ট, V4 আর V5 আছে। V1 কোনটা, যেটা হচ্ছে রুট ফর্ম, যাকে আমরা রুট ফর্ম বলি বা প্রেজেন্ট ফর্মও বলতে পারি, মানে একদম সবথেকে ফার্স্ট যে ফর্মটা থাকে। V2 কোনটা, V2 হবে হচ্ছে পাস্ট ফর্ম। V3 কোনটা হবে, V3 হবে আমাদের পাস্ট পার্টিসিপল। V4 কোনটা, V4 হবে কন্টিনিউয়াস টেন্স, और বলতে পারি এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল। আর V5 কোনটা, V5 হবে এস অথবা ইএস যুক্ত যে ভার্বটা হয়, তাকে আমরা বলি এস ইএস যুক্ত যে ভার্বটা হয় সেটা হচ্ছে আমাদের V5, বা বলতে পারি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যাকে আমরা ব্যবহার করি। থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যাকে আমরা ব্যবহার করি সেটা হবে আমাদের তাহলে V5। তাহলে কি বললাম, V1 হচ্ছে আমাদের রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, V4 হচ্ছে কন্টিনিউয়াস অর প্রেজেন্ট পার্টিসিপল, আর V5 হচ্ছে এস বা ইএস যুক্ত বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যেটা বসে। এদের প্রত্যেকের একটা করে এক্সাম্পল দিই, আশা করছি এক্সাম্পল দিলে তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। রুট ফর্মের ক্ষেত্রে আমি কি বলতে পারি, রুট ফর্মের ক্ষেত্রে আমি বলতে পারি যে আই গো টু স্কুল। এটা একটা সেন্টেন্স হলো যেখানে ভার্বটার রুট ফর্মটা বলবো, মানে ফার্স্ট ফর্মটা বসলো বা প্রেজেন্ট ফর্মটা বসেছে। পাস্ট ফর্মের ক্ষেত্রে কি বলতে পারি, আমি বলতে পারি আই ওয়েন্ট টু স্কুল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গো এর সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বসেছে। পাস্ট পার্টিসিপলটা কি, পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমি এরকম লিখতে পারি, পাস্ট পার্টিসিপল কি হয়, গো এর ক্ষেত্রে গো, ওয়েন্ট, গন। তারপরে আমি কি লিখতে পারি এখানে, আই হ্যাভ গন টু স্কুল, এটা হয়ে গেল পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই আমি এরকম লিখতে পারি যে আই অ্যাম গোইং টু স্কুল, এটা হয়ে গেল V4। আর V5 এর ক্ষেত্রে বলা আছে এস বা ইএস যুক্ত হবে, আমি এখানে লিখছি যে হি গোস টু স্কুল। কেন না, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো তাই ভার্বের সাথে এস বা ইএস যোগ হলো। তাহলে ভি বা ভার্বকে আমরা কয়টা ফর্মে পেতে পারি, পাঁচটা ফর্মে ভার্বের, V1 V2 V3 V4 V5। পাঁচটা ফর্মের প্রথম ফর্মটা হচ্ছে রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, সেকেন্ড ফর্মটা হচ্ছে পাস্ট ফর্ম, থার্ড ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল, ফোর্থ ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পার্টিসিপল, ফিফথ ফর্ম হচ্ছে V5 বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ফর্ম। এই ব্যাপারটাকে নিয়ে আরো ডিটেইলসে আলোচনা করব যখন কনজুগেশন চ্যাপ্টারটাকে নিয়ে বোঝানো হবে, তখন এই চ্যাপ্টারটাকে আরো বেশি ডিটেইলসে আলোচনা করব। আজকের মতন আমার ভার্বের চ্যাপ্টারটা এখানেই শেষ। আমি আশা করি এই বেসিক ভার্বটুকুটা তোমাদের মাথায় হয়তো ঢুকে গেছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি মনে হয় যে এই ভিডিও থেকে তুমি কিছু ইনফরমেশন গ্যাদার করছো। আর হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে এই ভিডিওতে আরো কিছু টপিক বলা দরকার বা কোন টপিকটাকে নিয়ে আমি আরো বেশি ডিটেইলে ভিডিও করব, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেগুলোকে নিয়ে আরো একটা ভিডিও বানানো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।